নমস্কার বন্ধুরা, কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি। আজকে নিয়ে এসেছি একটি মিষ্টি প্রেমের গল্প। লেখিকা সোনালী সরকারের লেখা গল্প চুক্তি বিয়ে। কোটের জজ সাহেব সত্যজিৎ চক্রবর্তী মহাশয়ের একমাত্র ছেলে রাজ চক্রবর্তী কলকাতায় একটি নামকরা কলেজে পড়েন। পড়া তো বাহানা মাত্র, সারাদিন বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরা বেড়ানো পার্টি করা এসব তো লেগেই আছে। রোজ দিন এইভাবে রাত করে বাড়ি ফিরতে দেখে বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। লোকে কি বলবে, জজ সাহেবের ছেলে কিনা লাগাম ছাড়া। সত্যজিৎ বাবু দুই একবার ছেলেকে কাছে ডেকে গায়ে হাত বুলিয়ে বুঝিয়েছেন, কখনো কখনো বেশ জোরালো ধমক দিয়েও দেখেছেন, কোনো লাভ হয়নি। একদিন তিনি তার বন্ধু ব্যারিস্টার এস.কে. সাহার কাছে দুঃখ করে ছেলের কথা বললেন। সব শুনে তিনি বললেন, ও এই কথা, বেশ তো, ছেলের বিবাহ দাও। জজ সাহেব চমকে উঠে বললেন, তুমি কি মজা করছো নাকি হে? এমন ছেলেকে কেনই বা কেউ নিজের মেয়ে দিতে চাইবে? আর তাছাড়া সেই মেয়েটার জীবন নষ্ট করার আমার কি অধিকার আছে? ব্যারিস্টার বাবু হেসে বললেন, আরে তুমি বুঝছো না, আমি মজা করছি না, বরং খুব ভেবে চিন্তেই কথাটা তোমাকে বলছি বন্ধু। এমন কোনো মেয়ের সাথে রাজের বিবাহ দিতে হবে যে ওর মনে নিজের জন্য স্থান তৈরি করতে পারবে এবং ওর মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। জজ সাহেব জলের গ্লাসটা মুখে দিতে দিতে বলল, এমন মেয়ে তোমার সন্ধানে আছে নাকি? হ্যাঁ বন্ধু, আছে বলেই তো বলছি, তুমি শুধু ছেলেকে বিয়ের জন্য রাজি করাও। ওকে বলো বিবাহ না করলে তুমি ওকে কোনো রকম খরচ দেবে না, বাকিটা আমার উপর ছেড়ে দাও। জজ সাহেব উঠে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে বাঁচালে বন্ধু, আমি আজই বাড়ি গিয়ে ওকে এটাই বলবো। জজ সাহেব বাড়ি ফিরে এলেন, তখন রাত 10টা বাজে। বাড়ির চাকরকে ডাক দিয়ে বললেন, রামু, এই রামু, ছোট সাহেব ফিরেছেন নাকি? রামু জবাব দিল, আগে না সাহেব, এখনো আসেনি। আপনাকে খেতে দিয়ে দিই? তাই দাও। রাজের অপেক্ষা করা মানে নিজের বোকামি। তোমার গিন্নিমা মারা যাবার পর থেকে একাই খেতে বসতে হয়। জানি না কবে সব ঠিক হবে। রামু খাবারটা দিয়ে বলল, খেয়ে নিন সাহেব, মন খারাপ করবেন না, ভগবান চাইলে একদিন সব ঠিক হয়ে যাবে। পারলে ছোট সাহেবের বিয়ে দিয়ে দিন সাহেব, বাড়িতে বৌমণি আসলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি রামু, আজ ছোট সাহেব ফিরলেই আমার সাথে দেখা করতে বলবে। রাজ নেশা করে বাড়ি ফিরল তখন রাত 12:27 বাজে ঘড়িতে। সেই রাতে কথা বলা সম্ভব নয়, তাই সকালে ওর ঘুম ভাঙার সাথে সাথেই রামুকে দিয়ে রাজকে ডাক করালেন জজ সাহেব। ছেলেকে পরিষ্কার জানিয়ে দিলেন, শোনো, এতদিন তোমার মর্জি অনেক চলেছে, আর নয়, যতদিন পর্যন্ত না তুমি বিবাহ করছো ততদিন আমি তোমাকে এক পয়সাও হাত খরচ দিতে পারবো না। এই নিয়ে যদি কোনো রকম অশান্তি করতে চেষ্টা করো তবে এই সমস্ত সম্পত্তি আমি ট্রাস্টকে দান করে দেব। বিয়ে ছাড়া তোমার কাছে কোনো পথ নেই। রাজ সেখান থেকে চুপচাপ চলে গেল, কিন্তু তার মনের মধ্যে আছে যে কিছু একটা করতেই হবে, বাবার কাছে হারবে না সে। হঠাৎ তার চোখে এলো ওয়েস্টার্ন ড্রেস পরা একটি মেয়ে ঠিক তার উল্টো দিকে টেবিলে বসে ড্রিঙ্কস করতে করতে তার বান্ধবীকে বলছে, শোনমু, টাকার জন্য আমি ইজ্জত বিক্রি ছাড়া বাকি সব করতে পারি, কারণ আমার খরচ বহন করার মতো বাড়িতে কেউ নেই। মা তো ছোটবেলাতেই ফেলে চলে গেছে, আর কিছুদিন পর বাবা তার প্রেমিকাকে বিয়ে করে নিজের জীবনে বেশ ভালোই আছে, আর আমিও আমার জীবনে ভালোই আছি।
আমি তার খোঁজ নিই না, আর সে আমার। রাজ ভাবল এটাই সুযোগ। সে মেয়েটিকে একা পেয়ে কাছে গিয়ে বলল, হ্যালো, আমি রাজ। আর আপনি? আমি তনুশ্রী। আচ্ছা, আপনি কি চান বলুন তো? টাকার বিনিময়ে অভিনয় করতে পারবেন? অভিনয়? আচ্ছা, আপনি কি প্রডিউসার কোনো? আরে না না, আমি কোনো প্রডিউসার নই। তবে তবে অভিনয় করতে বলছেন যে? কোথায় অভিনয় করতে হবে? কোনো নাটক কোম্পানিতে? রাজ একটি দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, না, ঠিক তাও নয়। আপনাকে আমার বাড়িতে 1 বছরের জন্য আমার স্ত্রী সাজার অভিনয় করতে হবে। শুনে তনুশ্রী লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আপনি কি ভেবেছেন আমাকে? এক্ষুনি এখান থেকে চলে যান, নয়তো আমি লোক ডাকতে বাধ্য হব। আরে, আপনি এত রাগ করছেন কেন? আগে আমার কথাটা তো শেষ করতে দেবেন। আমি বিবাহ করতে চাই না, আর আমার বাবা বলেছেন বিবাহ না করলে আমাকে সমস্ত সম্পত্তি থেকে বেদখল করবেন। আমি ভীষণ সমস্যায় পড়েছি। আপনার কোনো সমস্যা হবে না, বিশ্বাস করুন। প্লিজ, আমার ঘরের ভেতর দিয়ে আরও একটি ঘর আছে, আপনি সেই ঘরে থাকবেন। বিয়ের পর যা চাইবেন পাবেন, আর 1 বছর পর বিবাহ বিচ্ছেদ করে আপনি আপনার মন মতো খোরপোশ আদায় করতে পারবেন। তনুশ্রী বলল, তাতে আপনার লাভ? আমার লাভ এটাই যে আপনি চলে যাবার পর আমি আজাদ। ততদিনে আমি সব সম্পত্তি নিজের নামে করে নেব, আর কোনো ভয় থাকবে না। তনুশ্রী বলল, সবই ঠিক আছে, কিন্তু আপনাকে আমার কথা মতো চলতে হবে। যদি সম্পত্তি নিজের নামে করাতে চান তাহলে এক কথায় বলতে পারেন আমি রাজি, তবে আমার কিছু শর্ত আছে। আর কি শর্ত রাখতে চান আপনি? বেশ চিন্তিত হয়ে বলে উঠল রাজ। তেমন কিছু না, এই ধরুন, এখন আপনি বেশি নেশা না করে বাড়ি ফিরে যাবেন, কারণ আপনার বাবাকে বুঝিয়ে বলতে হবে আপনি নিজের পছন্দের মেয়ে বিয়ে করতে চান। আর এটা বলার সবচেয়ে ভালো জায়গা হলো খাবার টেবিল। তাই তাড়াতাড়ি বাড়ি যান, নয়তো আপনার বাবা খেয়ে উঠে পড়বেন, আর আপনাকে নেশায় দেখলে কোনো কথাই শুনবেন না। রাজ, ঠিক বলেছেন, কিন্তু বাকি শর্তগুলো আগে শুনি, আমি মানতে পারবো কি না? তনুশ্রী, মানতে পারলে আপনারই ভালো। শর্ত নম্বর 1, যে ওই বাড়িতে আমি পুরো একা, আমার চেনা কেউ নেই, তাই আপনাকে আমার বন্ধু হয়ে থাকতে হবে। 2, আমি কোনো সমস্যায় পড়লে সেটাও আপনাকেই সামলাতে হবে। 3, আপনি যখন বাড়ি আসবেন আমাকেও সাথে আনতে হবে, কারণ আমিও আপনার মতোই নেশা ছাড়া থাকতে পারি না। তাছাড়া আমরা দুজনে বের হলে আপনার বাবা মনে করবেন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। কে, পারবেন তো? ভেবে বলুন। পরে যদি আপনি আপনার কথা না রাখেন তাহলে আমি আপনার বাবাকে সত্যিটা জানিয়ে দিতে বাধ্য হব যে মানুষ লাভ ম্যারেজ করে, অ্যারেঞ্জ ম্যারেজ করে, কিন্তু আপনার ছেলে আমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। রাজ এগিয়ে এসে বলল, আরে না না, এসবের প্রয়োজন হবে না। আমি আপনার শর্তগুলো মানব, কিন্তু আপনাকেও কথা দিতে হবে যে আমার কাজটা হবার আগে বাবা যেন কোনোভাবেই জানতে না পারেন যে আমরা চুক্তি বিয়ে করেছি। তনুশ্রীর ফোন নম্বরটা নিয়ে রাজ বাড়ি গেল। অল্প বিস্তর নেশা করেছে সে। তাকে খাবার টেবিলে দেখে জজ সাহেব অবাক। ছেলের কথা শুনে তিনি জবাব দেওয়ার আগে তার ব্যারিস্টার বন্ধুকে ফোন করেন। উনি বললেন, হ্যাঁ বন্ধু, তুমি রাজি হয়ে যাও, আর দেরি করো না। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মন্দির থেকে হয়ে যাক, পরে না হয় আইনি কাজও সেরে নেবে। শুনে জজ সত্যজিৎ বাবু এই বিয়ের প্রস্তাব মেনে নিলেন এবং একটি পুরোহিতের সাথে কথা বলে মন্দিরেই ওদের বিবাহ সম্পন্ন করালেন। বিবাহের পর জজ সাহেবকে তার ব্যারিস্টার বন্ধুটি বললেন, চলো আমরা ফিরে যাই। ওরা পুজো দিয়ে নতুন দাম্পত্য জীবনের জন্য ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে পরের গাড়িতে ফিরে আসবে। ওনার কথা মতো জজ সাহেব বন্ধুকে নিয়ে ফিরে গেলেন।
পূজার পর প্রণাম করে উঠতে গিয়ে রাজ দেখে তনুশ্রীর শাড়ির আঁচলটাতে প্রদীপ থেকে আগুন লেগে গেছে। রাজ চিৎকার করে বলে, এই দাঁড়াও তনুশ্রী, তোমার কাপড়ে আগুন। এগিয়ে গিয়ে তাড়াতাড়ি শাড়িটা টান দিয়ে সরিয়ে দিল রাজ। মূর্তির মতো দাঁড়িয়েছিল তনুশ্রী। রাজ নিজের পাঞ্জাবির ওড়নাটা খুলে তনুর গায়ে জড়িয়ে দিল। তারপর ওকে গাড়িতে বসিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল এনে হাতে দিয়ে বলল, এই তনু, এটা খেয়ে নাও, আমরা এখন বাড়ি যাব, তোমার অভিনয়ের আসল পর্ব শুরু হবে। বাড়ি আসার পর রাতে যখন রাজ নেশা করতে বাইরে যেতে যাবে, ঠিক তখনই তনু ওকে ডাক দেয়, কি গো শুনছ? বলছি যে এখন কোথাও যেতে হবে না, আমার সাথে একটু ছাদে চলো তো। রাজ বেশ বিরক্ত হয়ে কাছে গিয়ে বলল, এই যে তোমার মনে আছে তো চুক্তি বিয়ে হয়েছে আমাদের, নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছো নাকি? তনু হেসে বললে, আরে না না, চিন্তা নেই রে বাবা, আগে ছাদে চলো, সব বুঝতে পারবে। বলে ওকে হাত ধরে টেনে নিয়ে ছাদে গেল। এখানে একটা ছাতা লাগানো টেবিল, 2টি চেয়ার, বেশ কটি মোমবাতি জ্বলছে। টেবিলের উপর কিছু স্ন্যাক্স ও অ্যান্টিকুইটি ব্লুয়ের একটি বোতল রাখা আছে। রাজ অবাক হয়ে বলে, এসব কি? তনু হেসে বলল, ওয়েল, তুমি সকালে আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি এইটুকু হেল্প তো করতেই পারি, তাই না? বিয়ের রাতে তোমাকে মাঝরাতে নেশা করে ফিরতে দেখলে বাবা তার সম্পত্তি তোমার নামে লিখে দেবেন, এটা কি মনে হয়? রাজ চেয়ারটা টান দিয়ে বসে বলল, বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। নাও শুরু করি। তনু চেয়ারে বসে পাশে মিউজিকটা অন করে দিল। সকালে ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে বসে রাজ। এ কি, আমি ঘরে এলাম কখন, আর আমার পোশাকই বা চেঞ্জ করে দিল কে? তনুর কফির কাপটা হাতে নিয়ে বিছানার কাছে এসে বলল, বাবা, 8টায় ঘুম ভেঙেছে তাহলে। আমি তো ভাবছিলাম কাল রাতে যা হলো, তারপর তুমি 10টা-11টার আগে বিছানা ছেড়ে উঠবেই না। কাল রাতে মানে? কাল কি হয়েছিল আমার? খুব কৌতূহলবশত জিজ্ঞেস করল রাজ। তনু হেসে বলল, বেশি কিছু নয়, ওই যে 2টা বোতল খালি করার পর বমি টমি করে একেবারে অজ্ঞানের মতো অবস্থা। আমি কোনো মতে তোমাকে নিয়ে এসে জামাটা পাল্টে শুয়ে দিলাম। রাজ মাথাটা নিচু করে বলল, কাল কেন যে এমন হলো, এমনটা সচরাচর হয় না, বিশ্বাস করো। কফির কাপটা হাতে দিয়ে তনু বলল, এইসব কথা থাক, নাও এখন এটা ফিনিশ করো তো, বাবা তোমার কথা জিজ্ঞাসা করছিলেন। 2 দিন পর পর তনুকে নিয়ে শপিং করতে যাওয়ার নাম করে বাবার থেকে টাকা নিয়ে রাজ নেশা ও জুয়ায় খরচ করে। তনুর সাথেই যায়। গাড়িতে উঠে তনু বলল, রাজ, আজ জুয়া নয়, চলো সিনেমা যাব। ফেরার পথে বাইরে ডিনার সেরে তারপর না হয় একটু গ্লাসে চুমুক দেবে। রাজ একটু জোর গলায় জবাব দিল, আমি কি করব না করব তার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? মনে রেখো, চুক্তি বিয়ে হয়েছে আমাদের। তনু আঙুল দিয়ে ওকে কপালে একটু ধাক্কা দিয়ে বলল, নিজের ভালো তো বোঝো না, আমি বললে তাতেও দোষ। রোজ বাবার থেকে টাকা নিয়ে কি করছো হিসেব দেখাতে পারো না। এমনই চলতে থাকলে একদিন বাবা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবে, আর সম্পত্তির কথা তো ভুলেই যাও, বুঝলে? আমরা একসাথে ঘুরছি বেড়াচ্ছি দেখলে তবেই তো সে তোমাকে বিশ্বাস করবে যে তুমি বদলে যাচ্ছ। যেটা বলছি শোনো, মুভি দেখতে গিয়ে ও রেস্টুরেন্টে ডিনার করার সময় কিছু ফটো ক্লিক করে বাবাকে হোয়াটসঅ্যাপ করব। তারপর দেখো উনি তোমার ওপর কত খুশি হবেন। রাজের কাছে আর কিছুই বলার ছিল না, সে চুপচাপ তনুর কথা মতো সব কাজ করল। বাড়ি ফিরতে বাবা ছেলের পিঠে হাত দিয়ে বললেন, তোরা এইভাবেই ভালো থাক, আনন্দ কর, এইটাই তো চাই। বাবার কাছে ভালো সাজার জন্য তনুর কথা মতো রাজ এখন নেশা কম করে, বেশি জুয়াও খেলে না। রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে একসাথে খাওয়া দাওয়া করে। সকালে উঠে 2-3বার ডাক দেওয়ার পরেও তনু উঠছে না দেখে রাজ ওর বিছানার কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখে, এ কি, তোমার তো খুব জ্বর, কিছু বলছো না যে? আরে না না, ও কিছু নয়, একটু পরেই ঠিক হয়ে যাবে, তুমি যাও টিফিন করে নাও।
তনু উঠতে চেষ্টা করে আবার শুয়ে পড়ল দেখে রাজ বুঝেছে ওর শরীর খুবই খারাপ। রাজ বাটি করে স্যুপ নিয়ে এসে তনুকে ধরে তুলে পিঠে বালিশ দিয়ে বসিয়ে বলল, এই এখন কোনো কথা না বলে তাড়াতাড়ি এই স্যুপটা খেয়ে নাও, তারপর ডক্টরের কাছে যেতে হবে। তনু কথা বলার জন্য মুখ খুলতেই রাজ চামচ দিয়ে মুখের মধ্যে স্যুপটা দিয়ে দিল। রাজের দেখাশোনায় তনু এখন সুস্থ। হঠাৎ করেই বাইরে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেল রাজ। তনু দেখতে পেয়ে ছুটে এলো। রাজ, এ কী হলো? তুমি ঠিক আছো তো? না তনু, কিছু করো, আমার হাতটা ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি থাকতে পারছি না। রাজ প্লিজ একটু ধৈর্য ধরো, আমি অ্যাম্বুলেন্সকে এক্ষুনি কল করছি। নার্সিংহোম থেকে ফিরে এসেছে রাজ। ওর হাতটায় খুব চোট লেগেছে, প্লাস্টার করতে হয়েছে। সব কাজের জন্যই এখন রাজকে তনুর সাহায্য নিতে হচ্ছে। এই তনু, জামাটা পরতে একটু সাহায্য করবে? রাজ, কোথাও যাচ্ছ নাকি তোমার রেস্ট দরকার? আর কতদিন এইভাবে ঘরের মধ্যে বন্ধ থাকবো? তুমি যখন বউয়ের মতো ভাব দেখাও আমার ভালো লাগে না। দেখো রাজ, আমার একটু শখ নেই তোমার বউ সাজার, কিন্তু তোমার ভালোর জন্যই আটকাতে হচ্ছে। এই অবস্থায় কোথায় যাবে? রাজ জোর করে বেরিয়ে গেল। বন্ধুর বাড়ি আজ পার্টি আছে, তনুশ্রীও সাথে গেল। পার্টিতে সবাই ডান্স করছে, রাজ গ্লাস নিয়ে চুপচাপ বসে আছে। হঠাৎ ওর বন্ধু দিনেশ এসে তনুকে হাত ধরে উঠিয়ে বলল, ভাই, বৌদিকে নিয়ে একটু ডান্স করব, তুই মাইন্ড করবি না তো? পাশ থেকে আরেক বন্ধু বলে উঠল, আরে দৌড়, রাজ কেন মাইন্ড করবে? ও বৌদি নাকি, 1 বছরের এগ্রিমেন্ট এদের। দিনেশ বলে, সে কি বৌদি, তুমি 1 বছর করে এগ্রিমেন্ট করো নাকি? তাহলে রাজের পর আমার সাথে এগ্রিমেন্ট হবে তো? পাশের বন্ধুটা বলল, হ্যাঁ, তারপর আমার সাথে হবে এগ্রিমেন্ট। সহ্য করতে না পেরে রাজ ওই ভাঙা হাত নিয়েই ওদের মারতে যায়। তনু কোনো রকমে ওকে টেনে বাড়ি নিয়ে আসে। তারপর থেকে রাজ খুব আপসেট থাকতে শুরু করে। বাইরে যাওয়াও বন্ধ, ঘরেই ড্রিঙ্কস করে। এই রাজ, তোমার কি হয়েছে বলো তো? ওই দিন থেকে কেমন যেন দেখাচ্ছে তোমায়। রাজ খানিকক্ষণ চুপ থেকে বলল, আগে কখনো কাউকে সরি বলিনি, তাই তোমাকেও বলতে পারছি না, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ গিল্টি ফিল হচ্ছে তনু, আমার জন্য তোমাকে সবার সামনে। অর্ধেক কথা বলে চুপ করে গেল রাজ। মাথায় হাত বুলিয়ে তনু বলল, এসব কথা মনে রেখো না রাজ, আর তুমি সরি বলবি বা কেন? তোমার তো কোনো দোষ নেই। বেশ কয়েক মাস পর হঠাৎ জজ সাহেবের হার্ট অ্যাটাক করে। চাকর রামু ও ছেলে রাজ দুজনেই সেই সময় বাড়িতে ছিল না। তনুশ্রী একাই সব সামলিয়েছে। বাবা নার্সিংহোমে ভর্তি জানতে পেরে রাজ তখনই সেখানে যায়। এখন বাবা ভালো আছেন শুনে রাতে তারা বাড়ি ফিরে এলো। তনু খাবার নিয়ে এসে বলল, রাজ, কিছু খেয়ে নাও প্লিজ, বাবা তো এখন ভালোই আছেন, তুমি টেনশন করো না। রাজ তনুর দিকে তাকিয়ে বলল, এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিলাম জানো তো, মনে হলো যদি বাবা চলে যান আমি তো একা হয়ে যাব। কখনো ওনার দিকটা ভেবে দেখিনি। মা চলে যাওয়ার পর আমারই উচিত ছিল বাবার পাশে থাকা, কিন্তু আমি। এ কি রাজ, তোমার চোখে জল? কেঁদো না প্লিজ, বলে উঠে দাঁড়িয়ে রাজের মাথাটা তনু নিজের দিকে টেনে জড়িয়ে ধরল। জজ সাহেব ফিরে এসে বেশ ভালোই আছেন। রাজ এখন একটা ছোটোখাটো জব করছে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। খুবই খুশি হয়ে জজ সাহেব ছেলের বিবাহবার্ষিকী উপলক্ষে একটা সারপ্রাইজ পার্টি দিয়েছেন। ছেলে কাজ থেকে ফিরে দেখে ঘরে বেশ তোড়জোড় চলছে। বাবা ছেলের হাতে 2টো প্যাকেট দিয়ে বললেন, রাজ, এটা নিয়ে যা বাবা, হাত মুখ ধুয়ে তুই আর বৌমা এই পোশাকগুলো পরে নিচে আসবি, দেরি করিস না, সব লোকজন আসতে শুরু করেছে। রাজ প্যাকেটটা নিয়ে উপরে উঠে দেখে তনুশ্রী তার ব্যাগ গুছিয়ে রেডি। রাজ, এসেছো তুমি? আমি তো ভাবছিলাম তোমার সাথে দেখা না করেই যেতে হবে।
একদম মনেই ছিল না জানো, আজ চুক্তি বিয়ের মেয়াদ শেষ হলো। রাজ বিছানায় বসে পড়ে বলল, আর কটা দিন থেকে গেলে হয় না? না রাজ, কটা দিনে আর কি এমন হবে? তাছাড়া বাবা তো এখন ভালোই আছেন, আর তুমিও তার কথা মতো চলছো, তাই আর সে তোমাকে সম্পত্তি থেকে বেদখল করবেন না। আমি চলি রাজ। কি হলো, কিছু বলো। আজ থেকে যাও তনু, নিচে অনেক অতিথি এসেছেন, এই সময় তোমার যাওয়াটা ঠিক নয়। কাল সকালে চলে যেও, কেমন? তনু রাজি হয়ে গেল। রাতে সবাই চলে যাওয়ার পর তনু জজ সাহেবকে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি হেরে গেছি। ব্যারিস্টার মামার কথা মতো আমি ওর জীবনে এসে ওকে বদলে ফেলতে তো পেরেছি, কিন্তু ওর মনে নিজের জন্য জায়গা তৈরি করতে পারিনি। ও কাল সকালে আমাকে চলে যেতে বলেছে। রাতে তনুর দরজাটায় ধাক্কা দিতে তনু দরজা খুলে বলে, এ কি রাজ, তুমি আবার এত নেশা করেছ যে সোজা হয়ে দাঁড়াতে পারছো না? রাজ ঘরে ঢুকে পিছন থেকে ছুরিটা বের করল। তনু চমকে উঠে বলল, হে কি, এটা হাতে কেন তোমার? আমাকে মারতে চাও? রাজ ওর পায়ের কাছে বসে ধরা গলায় বলল, কাল তুমি চলে গেলে আমি এইটা দিয়ে নিজেকে শেষ করে ফেলব। তুমি চলে গেলে আমি একা থাকতে পারবো না, কিছুতেই না। তনু ওর হাত থেকে ছুরিটা টান দিয়ে কেড়ে নিয়ে বলল, এত কিছু না করে এতদিনে শুধু এইটা বলতে পারলে না, আই লাভ ইউ তনু? রাজ ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি বলতে পারিনি। হ্যাঁ, আমি বলতে পারিনি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, কিন্তু তুমি বুঝতে পারলে না কেন? কেন বললে কাল চলে যাবে? তনু ওকে জড়িয়ে ধরে বলল, কেন তুমি ব্যাগটা কেড়ে নিয়ে বললে না তুমি আমার স্ত্রী, কোথাও যেতে পারবে না? আমার কথা ভাবলে না তো, তোমার থেকে দূরে গেলে আমার কত কষ্ট হবে? রাজ ওর দিকে তাকিয়ে বলল, তুমিও তো বলতে পারতে আমাকে ভালোবাসো। তনু হাতটা সরিয়ে দিয়ে বলে, এই পাগল, আমি তো মেয়ে, কেমন করে আগে বলবো বলো? পরদিন সকালে রাজ সেই মন্দিরে নিয়ে গিয়ে আবার তনুশ্রীর মাথায় সিঁদুর পরালো। এটা আর কন্ট্রাক্ট ম্যারেজ রইল না, চুক্তি বিয়ে ভালোবাসার বিয়েতে পরিণত হলো।